ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ তোমাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ জিহুল ইসলাম রাশেদ, প্রশাসনিক কর্মকর্তা, সিটি সেন্ট্রাল ইসলাম কলেজ খুলনা। শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরে আজ তোমরা যে বিষয়টি জানতে যাচ্ছ সেটা হলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে, জানবে যে তোমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে মাত্র 5টি বইয়ের সাথে তোমাদের জানাশোনা ছিল। তোমরা এই যে মাধ্যমিক শাখায় পদার্পণ করলে এইখানে কিন্তু স্টাডিংয়ে তোমরা 13টি বইয়ের সাথে কাজ করছো, অর্থাৎ তোমরা 13টি বইয়ের সমন্বয়ে তোমাদের জ্ঞান তোমরা আহরণ করছো। এখানে কিন্তু তোমাদেরকে একটু অভিনন্দন জানাই যে তোমরা যে কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণী তোমরা অতিক্রম করলে, পঞ্চম শ্রেণী থেকে তোমরা প্রমোশন পেলে। আশা রাখছি আমরা যে তোমাদের সকলেই আমাদের সাথে থেকে, সৃষ্টি শিক্ষা পরিবারের সকল শিক্ষার্থী আমাদের সাথে থেকে তোমরা ষষ্ঠ শ্রেণী অর্থাৎ মাধ্যমিক লেভেলেও একইভাবে সুনামের সাথে তোমরা এই অনলাইন ক্লাসগুলি অংশ নিয়ে, সকলে শতভাগ অংশ নিয়ে তোমরা অধ্যয়ন করবে। আমি তোমাদেরকে অগ্রিম জানাচ্ছি যে আমার মতো সকল শিক্ষকবৃন্দ, তোমাদের সৃষ্টির সকল শিক্ষকবৃন্দ, তোমাদের সকল টিচারগণ সুন্দর সুন্দর স্লাইড নিয়ে একেবারে সিলেবাসের শুরু থেকেই তোমাদের মান অনুযায়ী তোমাদের স্লাইড নিয়ে তোমাদের সামনে প্রত্যেকটি শ্রেণীতে প্রত্যেকটি সাবজেক্টের অনেক ক্লাস রেডি করে রেখেছে তোমাদের উপহারের জন্য। আমি বিশ্বাস করি তোমরাও একইভাবে বাসায় থেকে নতুন বই নিয়ে শতভাগ ইউনিফর্ম করে আমাদের সাথে যোগ দিয়েছো। আমি এটাও বিশ্বাস করি তোমরা সকলে তোমরা বাবা মার কথা মেনে চলছো এবং তোমরা যে যে ধর্মের আছো প্রত্যেকে স্ব ধর্মের অনুসরণ মেনে, অনুশাসন মেনে, নৈতিকতার সাথে আমাদের যেভাবে সোনামণিদের মতো তোমাদেরকে আমরা গত বছরের 17 মার্চ বিদায় দিয়েছিলাম, আশা করি তোমরা সকলে ওইভাবেই আমাদের মাঝে ইনশাআল্লাহ ফিরে আসবে। তো সকলেই ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে প্রথম কৃষি এবং সংস্কৃতি এই পাঠটি বের করার জন্য আমি সকলকে বলছি। তো আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে রয়েছে কৃষি এবং আমাদের সংস্কৃতি। তোমরা সকলে জানো যে সংস্কৃতির সাথে কৃষির একটি গভীর সম্পর্ক রয়েছে। মানুষের মৌলিক চাহিদার প্রধান প্রধান বিষয়বস্তু সবকিছুই কৃষি থেকেই আমরা পেয়ে থাকি। জীবনকে আনন্দ করার জন্য কৃষির ভূমিকা অপরিসীম। পরিবার গঠনও কিন্তু কৃষির ভূমিকা রয়েছে। দেখা যাচ্ছে যে আমরা প্রথমত কৃষির মাধ্যমেই আমাদের পরিবার গঠন হয়েছিল। আমরা সকলে জানি কৃষিকাজ করার আগে মানুষ গাছের বিভিন্ন ফল মূল বা পশু পাখি শিকার করে খেত। হ্যাঁ, শিকারের জন্য মানুষ দলবদ্ধ হয়ে বেড়াতে হতো। ঠিক আছে, বুদ্ধিমতী নারীরা দেখা গেছে সুস্বাদু ফলের বীজ সংগ্রহ করে সেই বীজ খুব যত্নে করে মানুষ সংগ্রহ করে মাটিতে নতুন করে বুনত বা পুঁতে দিত। একসময় দেখা গেছে সেই নতুন বৃক্ষ থেকে নতুন নতুন ফল, যে বীজটি পুঁতে দিয়েছে ওই মাতৃগুণ সম্পন্ন নতুন একটি বৃক্ষ হয়েছে। সেই বৃক্ষ থেকে আবারও যেই ফলটি সে ইতিপূর্বে বন থেকে বেশ রিস্ক নিয়ে, অর্থাৎ পশু পাখির আক্রমণ হতে পারে, বন্য পশুর আক্রমণ হতে পারে এমন ব্যাপার থাকা সত্ত্বেও তারা কিন্তু সেখান থেকে ফলমূল সংগ্রহ করে যেত জীবিকা নির্বাহের তাগিদে। এখন তারা সেগুলো গুহার পাশে বসে পাচ্ছে। এটা হচ্ছে কৃষাণী বুদ্ধিমতী নারীরা দেখলো যে আমরা যে ফলগুলি খাচ্ছি এই ফলগুলির কিছু অংশ খেয়ে কিছু অংশ কিন্তু তারা ফেলে দিত। একটা সময় দেখা গেছে কি যেখানে ফেলে দিত ওইখান থেকেই কিন্তু নতুন করে আবার নতুন বৃক্ষ জন্মাতে শুরু করেছে। এইভাবেই তারা কিন্তু শিখলো যে বীজ থেকে বৃক্ষ জন্মায় এবং ওই বৃক্ষ থেকেই কিন্তু নতুন নতুন মাতৃগুণ সম্পন্ন হুবহু আগের যেই ফলটা খেয়েছে ওই ফলটি সে গুহার পাশে বসে এসে পাচ্ছে।
কৃষাণী নারী, বুদ্ধিমতী নারীরা এটা পরিচর্যা শুরু করলো এবং তারা ওইখান থেকে তাদের ক্ষুধা নিবারণের জন্য এটা ভক্ষণ করতো। একটা সময় দেখা গেছে কি যে বুদ্ধিমতী নারীদের সাথে কিছু পুরুষ যোগ হলো, ঠিক আছে, কিছু পুরুষ দেখা গেল কি ওই বুদ্ধিমতী নারীর সাথে একটু ভাবের বিনিময় হলো, আদান প্রদান হলো। তারপর সে চিন্তা করলো এই নারীর সাথে যদি একটু ভাবের আদান প্রদান ঘটানো যায় তাহলে কি হচ্ছে, তাহলে তাকে আর এই বন জঙ্গলে গিয়ে খাবার সংগ্রহ করতে হচ্ছে না, বন্য পশুর সাথে তার যুদ্ধ করতে হচ্ছে না খাবার সংগ্রহ করার জন্য। তাহলে কি হচ্ছে, সে এই বুদ্ধিমতী কৃষাণী নারীর সাথে একটু ভাবের বিনিময়ের কারণে সে কিন্তু তার গুহার পাশ থেকেই, অর্থাৎ যেখানে তারা বসবাস করতো তার পাশ থেকেই খাবার সংগ্রহ করা শুরু করলো তার এই রক্ষণাবেক্ষণকৃত বৃক্ষের ফলের মাধ্যমে। এইভাবেই কিন্তু এই কৃষাণী নারীকে দেখে আরেকটি কৃষাণী নারী উদ্বুদ্ধ হলো। এভাবেই কিন্তু দুয়ে দুয়ে সমন্বয়ে ধীরে ধীরে একটা সময় কি হচ্ছে, পরিবার বিবাহের আবির্ভাব ঘটলো, একটা সময় পরিবারের সৃষ্টি হলো, ঠিক আছে। এরপরে কি হলো, মানুষ একটা সময় কৃষি কাজও শিখে গেল, ঠিক আছে, মানুষের নির্ভরতাও শুরু আসছে কৃষির উপরেই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, খাদ্য, দেখো আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু খাদ্য প্রয়োজন, তাই না? খাদ্যের চাহিদা মেটানোর জন্য কৃষির জন্ম হয়েছিল, এটাও আমরা জানি। আমাদের দেশের কৃষির মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। আমাদের কৃষির মূল লক্ষ্য হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, তাই না? কৃষি থেকে খাদ্য উৎপাদিত হয় আমরা জানি। তাহলে কৃষির আমরা কি পাচ্ছি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, অন্ন, শিক্ষা, চিকিৎসা, সবকিছু কিন্তু আমাদের মানুষের মৌলিক চাহিদা, সব কিছুই কিন্তু আমরা কৃষি থেকে পেয়ে থাকি, তাই না? এছাড়াও দেখো বিনোদনের যে বিনোদনের বিষয়গুলো কিন্তু আমরা কৃষি থেকেই পেয়ে থাকি, তাই না? এছাড়া আমাদের দেখো এই যে কৃষির খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মানুষের মৌলিক চাহিদার মূল উপকরণগুলি আমরা সব কিছুই কৃষি থেকে পাই। এই কৃষি থেকে পেতে গেলে এই কৃষির কখন কোন ফসলটা হবে এটাও কিন্তু আমাদের সকলের জানা একান্ত প্রয়োজন। তাই সারা বাংলাদেশকে দেখো আমরা আমাদের দেশের যে ঋতু থেকে চিন্তা করলে, ঋতুর দিক থেকে আমরা কি জানি, আমাদের দেশের ঋতু কয়টি? ঋতু হচ্ছে 6টি, তাই না? 6 ঋতুর দেশ বাংলাদেশ। কিন্তু কৃষি ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কৃষি ঋতু কয়টি, তাহলে কিন্তু আমরা জানি কৃষি ঋতু প্রধানত 2টি, সাধারণত কি, রবি ও খরিফ। এই খরিফ, রবি হচ্ছে শীতকালকে বুঝিয়েছে আর খরিফ হলো গ্রীষ্মকালকে বুঝিয়েছে। খরিফকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, খরিফ 1, খরিফ 2। খরিফ 1 মানে গ্রীষ্মকাল, খরিফ 2 মানে বর্ষাকাল। অর্থাৎ রবি মৌসুম, অর্থাৎ শীতকালে যে সমস্ত ফসল আমরা পেয়ে থাকি সব কিছুই হচ্ছে রবি শস্য। গ্রীষ্মকালে যে সকল ফসল ফলমূল আমরা পেয়ে থাকি সব হচ্ছে খরিফ 1, এবং বর্ষাকালে যে সমস্ত ফসল ফলমূল আমরা পেয়ে থাকি এগুলো হচ্ছে খরিফ 2, তাই না? তাহলে বাংলাদেশের যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যে বাংলাদেশে কৃষি মৌসুম কয়টি, তাহলে কৃষি মৌসুম প্রধানত 2টি, রবি ও খরিফ। খরিফ আবার 2 প্রকার, খরিফ 1, খরিফ 2। যেমন করে সারা বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশে মোট জেলা কয়টি? মোট জেলা হচ্ছে 64টি। তেমনি বাংলাদেশে, সারা বাংলাদেশকে কৃষির জোন হিসেবে যদি ভাগ করা হয় তাহলে মোট ভাগ করা হয়েছে 30টি, ঠিক আছে। তাহলে কৃষি অঞ্চল হিসাব যেমন আমরা করি 30টি, কৃষি পরিবেশ অঞ্চল, তেমনি করে কৃষির ঋতুও 2টি। অপর সাইডে বাংলাদেশের জেলা হিসাব করলে 64টি, আবার ঋতুতে হিসাব করলে আমরা জানি যে বাংলাদেশ 6 ঋতুর দেশ বাংলাদেশ, তাই না? এখন দেখো বাংলাদেশে বিভিন্ন ফসল, বাংলাদেশের যে ফসলগুলো আমরা পেয়ে থাকি, যে কৃষির যে ঋতুতে রবি শস্য, তোমার খরিফ শস্য, এই ফসলে আমরা যে পেয়ে থাকি ফসল আমরা সেখানে 2 প্রকার পাই। দুই প্রকার পায় ফসল, সাধারণত কত প্রকার? 2 প্রকার, মাঠ ফসল আর উদ্যান ফসল, তাই না? এখন মাঠ ফসলকে যে সকল ফসল দেখো আলাদা আলাদা ভাবে চাষ করা যায়, অর্থাৎ যেই ফসল 1টি 2টি 3টি করে গণনা করা যায় সেগুলো হচ্ছে সাধারণত মাঠ ফসল না, সেটা হচ্ছে উদ্যান ফসল, তাই না? মাঠ ফসল কোনগুলি? যে ফসল নিবিড়ভাবে চাষ করা যায়, অর্থাৎ যেসব ফসল আমরা সাধারণত মাঠে বুনে থাকি, যেমন ধান, গম, ভুট্টা, এগুলো হচ্ছে মাঠ ফসল। আর যে ফসলকে 1টি 2টি 3টি করে গণনা করা যাবে সেগুলো হচ্ছে উদ্যান
উদ্যান ফসল যেমন কি, যেমন তোমার সবজি ফল, তাই না, যেমন তোমার পেঁপে, পেয়ারা, ঠিক আছে, এইগুলি, তাই না। তাহলে আমরা জানি বুঝলাম যে ফসল সাধারণত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার, মাঠ ফসল আবার উদ্যান ফসল। ওকে, এখন দেখো সাধারণত কৃষির বিভিন্ন আনন্দদায়ক যে বিষয়গুলি আছে, তোমাদেরকে আগে বলেছে, সেই আনন্দদায়কের মধ্যে রয়েছে সংস্কৃতির সাথে কৃষি জড়িত। আমার এই মূল বিষয়বস্তু ছিল যে কৃষি ও সংস্কৃতি। সেই কৃষির সাথে সংস্কৃতি কিভাবে আসছে দেখো। নবান্ন উৎসব, যা আমাদের বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে অতি পরিচিত একটি শব্দ, তাই না, প্রত্যেকটি মানুষের কাছে। নবান্ন উৎসব দেখো, যখন অনেক কষ্ট, বিভিন্ন বিপদের পর যখন কৃষক বিশেষভাবে ধান কেটে বাড়ির আঙিনায় জড়ো করে, তখন কৃষকের পরিবারের মুখে এবং সকল কৃষকের মুখে কিন্তু একটি হাসি আমরা দেখতে পাই। এই হাসির সময় কিন্তু সারা বাংলাদেশে কি হয়, শীতের সময় এইগুলি মানুষ কিন্তু কৃষকরা নতুন 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 গামছা, শাড়ি ইত্যাদি কেনাকাটা করে একটু পরিধান করে, তারপরে বিভিন্ন রকমের পায়েস, পিঠা পুলি উৎসব করে। এই কিন্তু সব কিছুই মেয়েরা নতুন নতুন শাড়ি চুড়ি পরে একটু এই বাড়িতে ওই বাড়িতে যাওয়া আসা করে, যেটাকে আমরা সাধারণত কি বলি, নবান্ন উৎসব বলি। দেখা যাচ্ছে বাড়িতে বসেই এসব নতুন ধান, নতুন নতুন শাড়ি চুড়ি কেনাকাটা করে আমাদের মহিলা কৃষানী নারীরা, ফেরিওয়ালার কাছ থেকে তারা কিন্তু এগুলো কেনাকাটা করে এই ধানের বিনিময়ে। এই যে ধান বাসায় উঠলে যে তাদের মধ্যে একটা আনন্দ, তাদের মধ্যে যে একটি জীবিকার যে একটা স্বাচ্ছন্দ্য, এইটা কিন্তু তারা কিভাবে পাচ্ছে, এটা কিন্তু তারা কৃষির মাধ্যমেই পাচ্ছে। কেননা কৃষির মাধ্যমে তারা পাচ্ছে ফসল। এই ফসল যখন বাসায় আসে, তখন কিন্তু বাড়িতে আসে, তখন কিন্তু তারা কি করছে, তখন তারা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলি সাধারণত নবান্ন উৎসব। এছাড়া দেখো গ্রাম্য মেলা, নবান্ন উৎসবের অংশ হিসেবে পৌষ মাসে গ্রাম্য মেলা বসে। এখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তেজসপত্র বিক্রি ছাড়াও বিভিন্ন তাঁতের কাপড়, লুঙ্গি, গামছা, চুড়ি, মেয়ালি প্রসাধনী ইত্যাদি কিন্তু আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এই সব কিছু আমরা কিন্তু পাই এই কৃষির মাধ্যমে। এসব মেলা গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সংস্কৃতির একটি কিন্তু মেলা, তাই না। এই সংস্কৃতি কিন্তু কৃষির সাথে জড়িত। এছাড়া বাংলা নববর্ষও কিন্তু আমরা জানি, পহেলা বৈশাখ মানে হচ্ছে বাংলা নববর্ষ। এই নববর্ষ আমাদের দেশের উৎসব হিসাবে পালন করা হয়, কেননা এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেলা, তাই না। চৈত্র সংক্রান্তির দিনে এবং পহেলা বৈশাখের সকালে গ্রাম সহ বিভিন্ন শহরে এই মেলা কিন্তু বসে, ঠিক আছে। এই মেলা থেকে গ্রামের মানুষরা বিভিন্ন তেজসপত্র ক্রয় করে। এছাড়াও হাট বাজারে খদ্দেররা বিক্রি বাকি পাওনা টাকা পরিশোধ করে। কেন? তারা কি করছে, তারা নতুন ধান বাড়িতে আসছে, এই ধান বিক্রি করে দীর্ঘদিন ধরে যেই দোকানে বাকিটা ছিল এইটা পরিশোধ করছে, ঠিক আছে। এটাকে তোমরা হালকাথা বলে, গ্রামে যেটাকে হালকাথা বলে। হালকাথা মানে হলো অর্থাৎ বাকি টাকা পরিশোধ করে ক্রেতা তার মিষ্টি মুখ করে সে বাকি টাকা পরিশোধ করে দোকান থেকে তার পুরনো হিসাব কিতাব মিটিয়ে দেওয়া। এই বাংলা পয়লা বৈশাখটা এটা কিন্তু গ্রামে আজও চলমান। এটাই কিন্তু মূলত নবান্ন উৎসব, তাই না। এই নবান্ন উৎসবটা কিন্তু আমরা কৃষির মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ আমাদের যে ব্যাপারটা ছিল যে কৃষি এবং সংস্কৃতি, এই কৃষি এবং সংস্কৃতির সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত, যে ব্যাপারটা আমরা বলেছি। তো আমরা এর পরবর্তীতে আমরা প্রথমত বুঝতে পারলাম যে আমাদের মানুষের মৌলিক চাহিদার যে প্রধান প্রধান বিষয়গুলি সবগুলি কিন্তু কৃষির সাথেই সম্পর্কিত। ধন্যবাদ। সবাই এত সময় যে স্লাইডগুলো আমার সাথে অংশগ্রহণ করেছো, যে স্লাইডগুলি তোমাদেরকে আমি দেখিয়েছি, যে বিষয়গুলি তোমাদেরকে আমি বুঝিয়েছি, আমি বিশ্বাস করি তোমরা সকলে অত্যন্ত সুন্দরভাবে এগুলি বুঝিয়েছো, আলহামদুলিল্লাহ। আমিও বিশ্বাস করি তোমরা আরো ভালো করবে এবং তোমরা ধীরে ধীরে এই দিবা শাখায় অর্থাৎ মাধ্যমিক লেভেলে অনেক বেশি জ্ঞানের সাগরে ভাসবে, অনেক জ্ঞান আহরণ করবে এবং প্রত্যেকেই এটাকে গুরুত্ব দিয়ে যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়,
যতদিন পর্যন্ত শিক্ষাঙ্গনের পরিবেশ স্বাভাবিক নিয়মে না আসে ততদিন পর্যন্ত তোমরা এই অনলাইন ক্লাসকে গুরুত্ব দিয়ে আমাদের সাথে থেকে আমাদের সঠিক দিক নির্দেশনাগুলো ফলো রেখে পরবর্তী ক্লাসের জন্য মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকবে, এই আশাবাদ আমি তোমাদের সাথে রাখছি। এবং সাথে সাথে প্রত্যেকে বাবা মার কথা মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তোমরা যদি বাইরে যাও তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখেই বাইরে মাস্ক পরিধান করে যাবে। এছাড়া কেউ মাস্ক ছাড়া কখনো বাইরে কোথাও সমাগম অবস্থায় যাবে না। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে ইনশাআল্লাহ।